আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি। দেখুন, চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। আমি বাঁচবো, আপনিও বাঁচবেন, কিন্তু যখন স্বার্থের হিসাব এমন দাঁড়ায় যে নিজেরটাই বেচে দিয়ে অন্যেরটা বাঁচাতে হয়, তখন আর তাকে চুক্তি বলা যায় না। এ কেমন বাণিজ্য, যেখানে দেশের বাজার, সিদ্ধান্ত সবকিছু তুলে দিয়ে শেষে বলা হচ্ছে সমতা। স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি দেশটাই বন্ধক রাখতে হয়, তাহলে সেটা স্বার্থ না, সেটা সরাসরি বিক্রি। অন্তর্বর্তীকালীন সরকার ঠিক শেষ মুহূর্তে দেশ বিক্রির চুক্তি করে গেছেন, যেখানে সম্পূর্ণ রায় ও সায় কি বিএনপির ছিল? তবে কি সেই চুক্তির অনুমতির বিনিময়ে বিএনপি আজ ক্ষমতায়? আপনি যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকান, দেখবেন বাংলাদেশ তেলের বাজারে নিজস্ব সিদ্ধান্ত নিতে যেন কেমন এক অদৃশ্য দেয়ালে আটকে যাচ্ছে। কোথা থেকে কিনবে, কি দামে কিনবে, এসব প্রশ্নের উত্তর আর একা দিতে পারছে না। যেন কোনো এক অদৃশ্য অভিভাবক কানে কানে বলে দিচ্ছে এটা করবে, ওটা করবে না। এই অদৃশ্য অভিভাবকের জন্ম কিন্তু হঠাৎ করে হয়নি। এর বীজ বপন করা হয়েছে একটি চুক্তির মাধ্যমে, যা হয়েছিল নিঃশব্দে, তাড়াহুড়োয় এবং বিস্ময়করভাবে জনচক্ষুর আড়ালে। গত 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল, যা নিয়ে যত কম কথা বলা হয়েছে তার প্রভাব তত বেশি। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, মাত্র 3 দিন আগে একটি অনির্বাচিত সরকার এমন একটি দীর্ঘমেয়াদী, গভীর, প্রভাববাহী চুক্তিতে স্বাক্ষর করল, যার দায়ভার তাদের বহন করার কথা নয়। প্রশ্ন উঠেছে, কিন্তু উত্তর মেলেনি। যেন প্রশ্নগুলো বাতাসে উঠছে আর উত্তরগুলো কোথাও ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। জাতীয় নির্বাচনের ডামাডোলে এ নিয়ে তেমন আলোচনা হয়নি। এর মধ্যেই সমালোচনা শুরু হলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বললেন, বিএনপি ও জামায়াতকে আগেই জানানো হয়েছিল, তাদের সম্মতিও নেওয়া হয়েছে। জামায়াত সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছে এবং নিজের অবস্থান পরিষ্কার করে বলেছে, না, এমন কিছু হয়নি। তবে বিএনপি নীরব। এই নীরবতা যেন কোনো সাধারণ নীরবতা নয়, বরং এমন এক নীরবতা যার মধ্যে অস্বস্তি, সন্দেহ আর রাজনৈতিক হিসাব নিকাশ সবই মিশে আছে। চুক্তির বিস্তারিত প্রথমে জানা যায়নি। পরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর তাদের ওয়েবসাইটে 32 পৃষ্ঠার দলিল প্রকাশ করে। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, আরটিএ। নামটা শুনে মনে হতে পারে দুই পক্ষের সমান সুবিধা, কিন্তু দলিল খুলে পড়লে বোঝা যায় এ যেন একতরফা সুবিধার সুচারু নকশা। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে। বছরে $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে। সামরিক সরঞ্জাম ক্রয় বাড়াতে হবে এবং কিছু নির্দিষ্ট দেশ, যার দিকে তাকালে চীনের ছায়া দেখা যায়, সেখান থেকে কেনাকাটা সীমিত করতে হবে। অশুল্ক বাধা দূর করতে হবে, মানে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কোনো কোটা থাকবে না, কোনো বাধা থাকবে না। শুধু তাই নয়, এমন ব্যবস্থা নিতে হবে যাতে মার্কিন পণ্য প্রতিযোগিতার মুখেই না পড়ে। অর্থাৎ বাজার খুলে দিতে হবে এমনভাবে যেন নিজের পণ্যই সেখানে অতিথি হয়ে যায়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কি দিচ্ছে? শুল্ক 20 থেকে 19% নামানো, আর একটি প্রতিশ্রুতি, তাদের সুতা ও তন্তু দিয়ে তৈরি পোশাকে অতিরিক্ত শুল্ক বসানো হবে না। শুনতে ভালো, কিন্তু বাস্তব বলছে শুল্ক কমলেও রপ্তানি বাড়েনি, বরং নেতিবাচক প্রবৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। এই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশকে শুধু পণ্য কেনাবেচার নিয়ম বদলাতে হবে না, বদলাতে হবে শ্রম আইন, ডিজিটাল নীতি, কৃষি কাঠামো, বিনিয়োগ ব্যবস্থা, সবকিছু। অর্থাৎ এটি একটি বাণিজ্য চুক্তি নয়, বরং একটি সামগ্রিক নীতিগত পুনর্গঠন। বাংলাদেশ বছরে $6 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আর আমদানি করে $2 বিলিয়ন। এই $4 বিলিয়ন ভারসাম্যহীনতা দূর করার কথা বলা হচ্ছে, কিন্তু সমস্যা সেখানে নয়। সমস্যা হচ্ছে এই ভারসাম্য ঠিক করতে গিয়ে দেশের নীতি,
স্বাধীনতা আর কৌশলগত অবস্থানকেই বদলে ফেলা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের যে সুবিধা তা মার্কিন কোম্পানিকেও দিতে হবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মানতে হবে। আমদানি করা মার্কিন পণ্যের গুণগত মান পরীক্ষা করা যাবে না, এ যেন নিজের দরজার চাবি অন্যের হাতে তুলে দেওয়া। পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে আরো কঠোর শর্ত। যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোন দেশ থেকে প্রযুক্তি, জ্বালানি বা ইউরেনিয়াম কেনা যাবে না। ফলে ভবিষ্যতে রাশিয়া বা চীনের সঙ্গে এই খাতে কাজ করার সুযোগ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে, অর্থাৎ কোনো আন্তর্জাতিক দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না। পরাশক্তির লড়াইয়ে এক পক্ষ বেছে নিতে বাধ্য হবে। এতে করে শুধু অর্থনীতি নয়, কূটনীতিও প্রভাবিত হবে। ইতোমধ্যে ইরান ও চীনের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কের উপর এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি খাতেও চাপ বাড়বে। যুক্তরাষ্ট্রের দেওয়া সনদ বাংলাদেশে গ্রহণযোগ্য হবে, তাদের কৃষি পণ্য অগ্রাধিকার পাবে। ফলে দেশীয় কৃষক পড়বে অসম প্রতিযোগিতায়। শ্রম খাতে পরিবর্তন আনতে হবে, ধর্মঘটের উপর বিধিনিষেধ তুলে নিতে হবে, ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বৈষম্যের শাস্তি বাড়াতে হবে এবং 2 বছরের মধ্যে ইপিজেডকে সাধারণ শ্রম আইনের আওতায় আনতে হবে। চুক্তির ভাষা নিজেই অনেক কিছু বলে দেয়। যুক্তরাষ্ট্রের নাম এসেছে 59 বার আর বাংলাদেশের নাম এসেছে 205 বার। অর্থাৎ কে কি করবে তার তালিকা মূলত বাংলাদেশের জন্যই লেখা। এই চুক্তির ফলে অন্য দেশগুলোও একই ধরনের সুবিধা চাইতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সেই ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে। ফলে এটি কেবল একটি চুক্তি নয়, এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মও এখানে বেছে বেছে ব্যবহার করা হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের লাভ সেখানে নিয়ম মানা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানে তা উপেক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এটি এমন একটি চুক্তি যা বাণিজ্যের আড়ালে প্রতিরক্ষা, কৌশল এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের একটি মাধ্যম হয়ে উঠেছে। শিক্ষক ও গবেষক মাহা মির্জা যেমন বলেছেন, এই চুক্তি পড়ে তিনি কয়েক রাত ঘুমাতে পারেননি। তার প্রশ্ন, কিভাবে একটি দেশের বাণিজ্য মন্ত্রণালয় নিজের দেশের স্বার্থ এভাবে বিসর্জন দিতে পারে? কিভাবে একটি পুরো বাজার অন্যের হাতে তুলে দেওয়া সম্ভব? এই প্রশ্নগুলো শুধু তার নয়, এগুলো এখন জনমনের প্রশ্ন। সবচেয়ে বড় বিস্ময়, অন্তর্বর্তীকালীন সরকার কেন এত তাড়াহুড়ো করল? যদি চাপ থেকেও থাকে তাহলে কেন এটি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হলো না? তাদের কি এমন দায় ছিল যা এত দ্রুত এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল? একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভিত্তি বা মূল শক্তি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই ক্ষমতা যদি ধীরে ধীরে সীমিত হয়ে যায় তাহলে উন্নয়ন যতই হোক তার নিজের থাকে না। তবে এখনো সুযোগ আছে। চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করা সম্ভব। নতুন সরকার চাইলে সংসদে আলোচনা করতে পারে, বিশেষজ্ঞদের মতামত নিতে পারে এবং প্রয়োজন হলে চুক্তি বাতিল বা পুনর্বিন্যাস করতে পারে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি অর্থনীতির নয়, এটি সার্বভৌমত্বের। বাংলাদেশ কি নিজের পথ নিজে বেছে নেবে নাকি অন্যের আঁকা মানচিত্রে হাঁটবে? সিদ্ধান্তটি এখন নেওয়া বাকি। মধ্যবিত্ত নামক যে প্রাণীটি আমাদের সমাজে ঘুরে বেড়ায় সে বড়ই অদ্ভুত জীব। তাকে আপনি রাস্তায় দেখতে পাবেন না, স্লোগানে শুনতে পাবেন না, মিছিলে খুঁজে পাবেন না, কিন্তু বাজারে গেলে টের পাবেন সবচেয়ে বেশি চাপটা সেই নিচ্ছে। নিম্নবিত্তের জন্য হরেক রকম কার্ড আছে, উচ্চবিত্তের জন্য সুযোগ আছে, আর মধ্যবিত্তের জন্য আছে কেবল হিসাবের খাতা, যেখানে আয় ব্যয়ের অঙ্ক মেলে না, তবু জীবনটা চালিয়ে নিতে হয়। এই অবস্থার মধ্যে হঠাৎ করে তেলের দাম বাড়ার ঘোষণা যেন ঘাড়ে আরেকটা অদৃশ্য বোঝা চাপিয়ে দিল। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঢেউ যখন বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা তৈরি করছে, তখন বাংলাদেশও সেই ঢেউয়ের বাইরে থাকতে পারেনি। 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আন্তর্জাতিক বাজারে
তেলের দাম দুলতে শুরু করে, কখনো উপরে কখনো নিচে। অন্যান্য দেশগুলো শুরুতেই নিজেদের বাজারে দাম সমন্বয় করেছে, বাংলাদেশ কিছুটা দেরি করে হলেও সেই পথেই হাঁটছে। কিন্তু প্রশ্নটা এখানে, যখন বিশ্ববাজারের দাম কিছুটা নিম্নমুখী, তখন কেন দেশের বাজারে বাড়তি চাপ? বাংলাদেশের অর্থনীতির একটা বড় দুর্বলতা হলো এটি জ্বালানি আমদানি নির্ভর। তেল এখানে শুধু একটি পণ্য নয়, বরং পুরো অর্থনীতির রক্তস্রোত। আপনি বাসে উঠুন, ট্রাকে পণ্য পাঠান, কারখানায় উৎপাদন করুন কিংবা বাসায় রান্না করুন, সব জায়গায় এর ছোঁয়া। ফলে তেলের দাম বাড়া মানে শুধু পাম্পে গিয়ে বেশি টাকা দেয়া নয়, এর মানে বাজারে গিয়ে সবকিছুর দাম বাড়া, ভাড়া বাড়া, খরচ বাড়া, সংক্ষেপে জীবনটাই একটু বেশি কঠিন হয়ে যাওয়া। অতীতের অভিজ্ঞতা বলছে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত আমাদের দেশে সাধারণত হঠাৎ করে আসে, যেন রাতারাতি কেউ হিসাব কষে বলে দিল কাল থেকে দাম বাড়বে। কিন্তু এই বাড়তি দামের অভিঘাত কোথায় গিয়ে পড়বে, কিভাবে সেটা কমানো যায়, সেসব নিয়ে পরিকল্পনা খুব একটা চোখে পড়ে না। যেন বাড়ানোই কাজ, সামলানোটা পরে দেখা যাবে। এখানেই মূল সমস্যা। জ্বালানি খাতে আমাদের অদক্ষতা দীর্ঘদিনের। তেলের উপর কর ও ভ্যাটের বোঝা আছে। সরকার চাইলে এই কর ভ্যাট কিছুটা কমিয়ে দাম সমন্বয়ের পথ খোলা ছিল, তাহলে হয়তো এক লাফে এতটা বাড়াতে হতো না। কিন্তু সে আলোচনা কোথায়? হঠাৎ সিদ্ধান্ত এলো, বাস্তবতা এলো, কিন্তু প্রস্তুতি এলো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, এই মূল্য বৃদ্ধির অভিঘাত কি সরকার আগে থেকে মূল্যায়ন করেছে? নিম্নবিত্তের জন্য কিছু সুরক্ষা ব্যবস্থা থাকে, কোনো না কোনোভাবে তারা সহায়তা পায়। কিন্তু মধ্যবিত্ত, সে তো এমন এক শ্রেণী যার কাঁধে বোঝা চাপানো সহজ, কিন্তু তাকে সহায়তা দেওয়ার পরিকল্পনা প্রায় অনুপস্থিত। তেলের দাম বাড়লে প্রথমে বাড়ে পরিবহন খরচ, তারপর পণ্যের দাম, তারপর সেবার খরচ। শেষ পর্যন্ত এসে ধাক্কা লাগে সেই মধ্যবিত্তের সংসারে, যেখানে মাস শেষে হিসেব মেলানোই সবচেয়ে বড় যুদ্ধ। 2022 সালের অভিজ্ঞতা আমাদের সামনে আছে। তখনও বড় ধরনের মূল্যবৃদ্ধি হয়েছিল, আর সেই ধাক্কা মূল্যস্ফীতিকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখান থেকে আজও পুরোপুরি নামানো যায়নি। কারণ তখনও কোনো সম্পূরক নীতি ছিল না। অর্থাৎ দাম বাড়ানো হয়েছে, কিন্তু সেই বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য আলাদা কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। ইতিহাস যেন নিজেকে আবারও পুনরাবৃত্তি করছে। এদিকে বিশ্ব পরিস্থিতিও খুব স্বস্তিদায়ক নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অভিঘাত, তার উপর মধ্যপ্রাচ্যের নতুন উত্তেজনা, সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতি এক ধরনের অনিশ্চয়তার মধ্যে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতির জন্য এটি দ্বিগুণ চাপ তৈরি করে। বিনিয়োগ স্থবির, কর্মসংস্থান দুর্বল, আর মানুষের আয় বাস্তবিক অর্থে বাড়ছে না। এই অবস্থায় তেলের দাম বাড়া মানে আগুনে ঘি ঢালা। সংস্কারের কথাও এখানে এসে যায়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বহুদিন ধরেই বাংলাদেশের কর ও ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। খেলাপি ঋণ, অনিয়ম, কর ব্যবস্থার দুর্বলতা, এসব কিছু নতুন নয়, কিন্তু সংস্কারের উদ্যোগগুলো বারবার থেমে গেছে। বর্তমান সরকারও এখন পর্যন্ত পরিষ্কার কোনো রূপরেখা দেখাতে পারেনি, বরং কিছু সিদ্ধান্ত নতুন করে প্রশ্ন তৈরি করেছে। এই বাস্তবতায় সরকার আবার নতুন করে ঋণ চাইছে IMF এর কাছে, কিন্তু ঋণের সঙ্গে শর্ত আসে, আর তাদের কাছে ঋণ বাধা মানে দেশ দারিদ্র্যের দুষ্টু চক্রে ফেঁসে যাওয়া। তারপর যদি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নেতিবাচক প্রতিবেদন দেয়, তাহলে বিশ্ব ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সহযোগীরাও পিছিয়ে যেতে পারে।
ফলে অর্থায়নের পথ আরো কঠিন হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি শুধু তেলের দামে প্রভাব ফেলছে না, এটি রপ্তানি ও রেমিটেন্সেও প্রভাব ফেলতে শুরু করেছে। বাংলাদেশের বড় বাজারগুলোর একটি এই অঞ্চল। তৈরি পোশাক, ওষুধ, খাদ্য সবই সেখানে যায়। যুদ্ধ দীর্ঘায়িত হলে এই বাজারের চাহিদা কমে যেতে পারে। আবার যারা প্রবাসে কাজ করেন তাদের আয়ও অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে। প্রথমে হয়তো রেমিটেন্স বাড়ার একটা প্রবণতা দেখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে সেটি টেকসই থাকে না। এই অবস্থায় বাজেট হওয়া উচিত সংকটকালীন বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বড় বড় প্রকল্প, উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা এসব আপাতত পাশে রেখে প্রয়োজনীয় খাতে গুরুত্ব দেওয়া দরকার। জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, এই দুটো বিষয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কৃষিতে ভর্তুকি, সেচ, সার এসব নিশ্চিত করতে না পারলে সামনে খাদ্য সংকটও দেখা দিতে পারে। মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির অবশ্য বলছেন, তেলের মূল্য বৃদ্ধি তেমন বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি করবে না। তার যুক্তি, উৎপাদন খরচে জ্বালানির অংশ মাত্র 7 থেকে 8%, সেখানে 15% বৃদ্ধি খুব বড় প্রভাব ফেলবে না। শুনতে যুক্তিসঙ্গত মনে হলেও বাস্তবতা একটু ভিন্ন, কারণ অর্থনীতির অঙ্ক সবসময় সরল রেখা চলে না। এখানে মনস্তত্ত্ব, বাজারের আচরণ, সুযোগ সন্ধানী প্রবণতা সব মিলিয়ে দাম বাড়ার প্রভাব অনেক সময় বহু গুণে ছড়িয়ে পড়ে। একটি বাসের উদাহরণ ধরা যাক। 200 কিলোমিটার চলতে 25 থেকে 30 লিটার ডিজেল লাগে। সেখানে বাড়তি খরচ কিছুটা হলেও সেটি যাত্রী ভাড়ায় পড়ে। আবার ট্রাকের ক্ষেত্রে সেই খরচ পণ্যের উপর পড়ে। শেষ পর্যন্ত গিয়ে বাজারে দাঁড়ানো ক্রেতাই তার হিসাব দেয়। এখানে প্রশ্নটা শুধু অর্থনীতি নয়, ন্যায্যতারও। নিম্নবিত্তের জন্য কিছু সুরক্ষা আছে, উচ্চবিত্ত নিজের মতো সামলে নেয়, কিন্তু মধ্যবিত্ত সে তো সব চাপের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নীরব দর্শক, যার কণ্ঠস্বর খুব কমই শোনা যায়। এই অবস্থায় সরকারের করণীয় কি? প্রথমত, মূল্যবৃদ্ধির অভিঘাত বিশ্লেষণ করে একটি সুস্পষ্ট পরিকল্পনা দিতে হবে। দ্বিতীয়ত, কর ভ্যাট কাঠামো পুনর্বিবেচনা করতে হবে। তৃতীয়ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য সরাসরি বা পরোক্ষ সহায়তার ব্যবস্থা করতে হবে। চতুর্থত, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রয়োজনীয় খাতে বিনিয়োগ বাড়াতে হবে। সবশেষে একটি কথাই মনে হয়, অর্থনীতি শুধু সংখ্যার খেলা নয়, এটি মানুষের জীবনের সেই গল্প, যে গল্পে মধ্যবিত্তের কষ্ট, নিম্নবিত্তের সংগ্রাম আর অনিশ্চয়তার ছায়া বাড়তেই থাকে। তাহলে উন্নয়নের অঙ্ক যতই সুন্দর হোক, বাস্তবে খাতা ততটাই ফাঁকা থেকে যায়।